এখনই আমাদের স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং, আর ট্রেনিং পরিচালনা করবেন দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ নেটওয়ার্কার, বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এর জনক, ব্যবস্থাপনা পরিচালক, ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব মোহাম্মদ রফিকুল আমিন। মঞ্চ আসছেন জনাব মোহাম্মদ রফিকুল আমিন। ডোন্ট লেট এনিবডি স্টিল ইউর ড্রিম। কাউকে আপনার স্বপ্ন চুরি করতে দিয়েন না, বা কারো দ্বারা আপনার স্বপ্ন চুরি হতে দিয়েন না। এটা চুরি হয়, কিন্তু কিভাবে চুরি হয় বুঝতে পারবেন না। আপনি যখন এখান থেকে যাবেন, গিয়ে স্বপ্নের কথা বলবেন যে আমার মনে হচ্ছে আমি এটা করতে পারবো, আমি করব, তখন একচোট হাসবে, প্রচন্ড রকমের একটা হাসি দিবে। সে হাসিতে আপনার কানে শব্দ খান খান হয়ে যাবে। তখন আপনি কি করবেন জানেন? ওই শিয়ালের থেকে শুনে কাক যেমন হাড্ডি ছেড়ে দিছে মুখ থেকে, শিয়াল যখন বলছে না যে কি সুন্দর পাখি, দেখতে কি চমৎকার, আমার মনে হয় খুব ভালো গান টান পারে, না জানি পাখিটা বোবা মনে হয়, তখন কাক হাড্ডিটা ছেড়ে দিয়েছিল কেন? বোবা যে না প্রমাণ করার জন্য। আপনি পাগলামিটা করেন না। আপনাকে এমন কিছু কথা বলবে যে আপনি লজ্জায় কাজে ছেড়ে দিবেন। একটা জিনিস দেখেন, আমরা কাজ করে খেতে চাই না, আমরা ভিক্ষা করতে, ধার করতে বেশি পছন্দ করি। যিনি আপনাকে বুদ্ধি দেয় উনি আপনাকে কিন্তু কাজ দিতে পারে না। আমি অনেক দিন দেখেছি, যদি কেউ বলে যে ভাই এই কাজটা করেন না, তখনই জিজ্ঞাসা করবেন যে তাহলে করবোটা কি? বলে আমি কি জানি। কারণ আমি জানলে তো আমি নিজেই কাজ করতাম, আমি তো বেকার থাকতাম না। সো যারা এই সমস্ত কথা বলে তারা কেন বলে? এর কারণ আছে। মনে করেন স্বপ্নটা কোনো একটা বিল্ডিং এর একটা ছাদ, একতলায় ধরি, আর আপনারা দুজন লোক মাটিতে দাঁড়িয়ে আছেন। আমি অপরচুনিটি নামের একটা লেডার, একটা মই লাগাই দিয়ে বললাম কি উপরে যান, উপরে ভালো জায়গা আছে, সেটা আপনার স্বপ্নের জায়গা। তা আপনি যখন মই বায়ে উঠতে গেলেন, পাশের জন বলে যে ভাই ওখানে যায়েন না, ধরা খাবেন। এর কারণ কি জানেন? সে তার অ্যাসোসিয়েশন ভাঙতে চায় না। আপনি চলে গেলে সে একা হয়ে যাবে। সে বেকার অ্যাসোসিয়েশন কাকে নিয়ে চালাবে? তাই এখান থেকে কেউ কাজ করুক সে চায় না, তাই সে বলে ওখানে যায়েন না। কি করব জানি না, জানলে তো আমি নিজেই করতাম। এইভাবে স্বপ্নটা চুরি হয়ে যায়। তাই আমি বলবো কি, যে কারো দ্বারা আপনার স্বপ্ন চুরি হতে দিবেন না। খুব সাবধান, কারণ স্বপ্ন চোরেরা নিজেরাও জানে না যে তারা স্বপ্ন চুরি করতেছে। কারণ স্বপ্ন দেখা আমাদের অধিকার, এটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, সম্পূর্ণ অধিকার। যেদিন আপনি জন্ম নিয়েছেন, মানুষ হিসাবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার স্বপ্ন দেখার অধিকার তৈরি হয়েছে। আজকে আমি সিক্রেট বলি, যে দুইজন লোক এখানে আজকে ডায়মন্ড এক্সিকিউটিভ, তারা এখানে বাহাদুরি করার কিছু নাই, তাদের সিক্রেট আমরা জানি, কারণ তারা অনেক স্বপ্ন দেখে। এই জন্য সোজা কথা, তাদের স্বপ্নটা আপনাদের কাছে আমি ডিসক্লোজ করে দিলাম। দে আর দি ড্রিমার অ্যান্ড দে আর দি ড্রিম ক্রিয়েটার। তারা শুধু স্বপ্ন দেখে না, মানুষকে স্বপ্ন দেখায়, অসম্ভব রকমের স্বপ্ন দেখায়। যে স্বপ্ন দেখলে কতক্ষণ যেন আপনি ভুলেই যাবেন যে আপনি কোন জায়গায় আছেন। তারপরে নিজেকে আবিষ্কার করবেন, আচ্ছা আমি তো আবার আগের জায়গায় চলে আসছি। স্বপ্ন কেন দেখবেন? রিজন টু হ্যাভ ড্রিম ইজ বিকজ ওয়ান্স ইউ হ্যাভ এ ড্রিম ইউ হ্যাভ এ রিজন টু লিভ। আপনার একটা ভিশনও তৈরি হয় এবং আপনি বেঁচে থাকার একটা কারণ খুঁজে পান। আপনার মন থেকে যদি আজকে স্বপ্নটা আমি কেড়ে নিয়ে যাই, দেখবেন আপনার বেঁচে থাকার ইচ্ছা করবে না। তখন আপনার সোজা ড্রাগ নেবেন, ছিনতাই করবেন, মাস্তানি করবেন, রাহাজানি করবেন, আর কোনো কাজ নেই তো। সো উই শুড অল হ্যাভ এ ড্রিম। এখন আমাদের স্বপ্ন কিন্তু শুধু একা একা দেখলে হবে না। যে ব্যক্তি একা স্বপ্ন দেখে সে শুধু স্বপ্নটাই দেখে, যে পুরা জাতিকে নিয়ে স্বপ্ন দেখে সে স্বপ্নটা বাস্তবায়ন করে। সুতরাং আমাদের স্বপ্ন দেখতে হবে কিন্তু পুরা দেশটাকে নিয়ে। আমাদের কিছু জাতীয় স্বপ্ন আছে। আমাদের স্বপ্নগুলো কি? আমরা ঋণ মুক্ত থাকতে চাই। এর কারণ হচ্ছে, আমি জেনেছি বাংলাদেশের প্রত্যেকটা শিশু যখন জন্ম নেয় সে ঋণগ্রস্ত অবস্থায় জন্ম নেয়, এবং আরো দুঃখজনক হলো যে মরার সময় ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়। এই অভিশাপ থেকে আমরা বেরিয়ে যেতে চাই। এটা সম্ভব। আল্লাহর আমাদের সাথে কোনো দুশ্মনী নাই। ইউরোপ, আমেরিকা, জাপান সবাই ফেভার করতেছে, আর আমাদের পিছনে লেগে গেছে আমাদেরকে ঋণগ্রস্ত রাখার জন্য। আমরা নিজেরাই কিন্তু কোনো পরিকল্পনা করি নাই, তাই আমরা ঋণগ্রস্ত। তো আমাদের ড্রিম হচ্ছে, জাতীয় ড্রিম হচ্ছে, আমরা ঋণ মুক্ত থাকতে চাই। আমরা ক্ষুধা মুক্ত দেশ চাই। ক্ষুধার জন্য কেউ কাউকে যেন খুন না করে, কেউ যেন চুরি ডাকাতি সন্ত্রাসীপনা না করে। আমরা বেকার মুক্ত বাংলাদেশ চাই। যেন এমন একজন লোক খুঁজে না পাওয়া যায় যে বলবে আমার কাজ নাই, আমাকে কাজ দেন। যেন আমরা এমন লোক খুঁজে পাই যে বলবে যে ভাই আমি তো এখন কাজ করতেছি, কিন্তু কি করবো, আচ্ছা দেখা যাক, আমি যাতে কাউকে আপনার কাছে পাঠাতে পারি।
আমি যেন এমন লোক খুঁজে পাই যাকে টিকিট দেয়া হচ্ছে মালয়েশিয়া বা দুবাই যাওয়ার জন্য, কাজ করার জন্য, বলতেছে আপনার কিছুই দিতে হবে না, টিকিটটাও ফ্রি। সে যেন বলতে পারে সরি আমার যাওয়ার সময় নেই। আপনি কি জানেন পৃথিবীতে একটা জাতি এশিয়ার মধ্যে আছে যারা অন্য দেশে চাকরি করতে যায় না? জাপানিজ। তারা এটাকে অপমান বোধ করে অন্য দেশে কাজ করতে যাওয়া। আমরা যেন জাপানিজদেরকেও বিট করতে পারি। আমি জাপান গিয়েছি, দেখেছি তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাদের সাথে আমাদের এক জায়গায় পার্থক্য শুনবেন জাপানিজদের মধ্যে, সেটা হচ্ছে আমাদের মধ্যে কোনো জাপানি লোক নাই। তার মানে কি আমরা জাপানি লোক না হোক জাপানি লোকের মতো চিন্তা করতে পারি। সো আওয়ার থট প্রসেস ইজ ডিফারেন্ট দেন জাপানিজ পিপল, আর কিছু না। বরং জাপানিজরা আমার হিসাবে কেন জানি মনে হচ্ছে তাদের আইকিউ আমাদের চাইতে অনেক কম। আপনি বলবেন কিভাবে? আমি প্রমাণ দিই। জাপানিজদের মাথায় অত কুবুদ্ধি নেই যত কুবুদ্ধি বাঙালি চালাইতে পারে। এখন শুধু এই কুবুদ্ধিটাকে যদি সুবুদ্ধিতে পরিচালিত করা যায়, এই স্পিরিটটাকে যদি ভালো স্পিরিটে লাগানো যায়, জাপানিজরা ফেল। সো আমরা সন্ত্রাস মুক্ত দেশ চাই, কারণ কি বেকার মুক্ত হয়ে গেলে সন্ত্রাস মুক্ত এমনিই হবে। আমরা সবার জন্য সুশিক্ষা চাই। শিক্ষা তো অনেক রকম আছে। এমন শিক্ষা চাই না যে শিক্ষায় মানুষ মানুষকে মেরে ফেলে, যে শিক্ষায় মানুষ অপকর্ম শিখে, ওই ধরনের শিক্ষা আমাদের দরকার নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু প্রচন্ড রকমের চেঞ্জ করতে হবে। আমরা সৎ নেতৃত্ব করতে চাই। নেতার অভাব নেই আমাদের দেশে, কিন্তু সৎ নেতার অভাব আছে। আমরা অমন নেতা চাই না যে নেতা নেতৃত্ব চায় নিজের পকেট ভরার জন্য। আমরা ওরকম নেতা চাই যে নেতা অন্যকে প্রতিষ্ঠিত করতে চায় আগে, তারপরে নিজে প্রতিষ্ঠিত হতে চায়। যে নেতৃত্ব তৈরি হচ্ছে আমাদের এই ডেস্টিনির অ্যাম্বুলেন্স সিস্টেমে। আমরা কি করি? আমরা আগে অন্যকে প্রতিষ্ঠিত করতে চাই নাকি? একজন ডায়মন্ড যতক্ষণ 40 জন পিএইচডি কে প্রতিষ্ঠিত না করে সে ডায়মন্ড হতে পারে? তাহলে তার কাজ হলো আগে 40 জনকে পিএইচডি বানানো। দ্যাট মিনস দিস ইজ দ্য রাইট অ্যান্ড জেনুইন লিডারশিপ। আমরা এরকম লিডারশিপ চাই। আমরা দূষণ মুক্ত পরিবেশ চাই। আমাদের দেশে প্রচুর পরিমাণ গাছ লাগাইতে হবে আমি মনে করি। আমার বিশ্বাস 6 থেকে 7 কোটি গাছ লাগাইতে পারলে, এখন যে গ্লোবাল ওয়ার্মিং বা যেটা আপনার যে এখন গরম দেখছেন, কি প্রচন্ড গরম গেল কয়েকদিন আগে। আমি বলি কেন আমরা ওই পরিমাণ গাছ লাগাই নেই যে পরিমাণ গাছ লাগানো দরকার ছিল। গাছ লাগালে দুইটা কাজ হয়, কিন্তু একটা হলো পয়সা আসে আর একটা হলো সওয়াব হয়। শুনছেন বোধ হয় যে একটা এরকম হাদিসও আছে, তোমরা গাছের চারা নিয়ে দাঁড়ায় থেকে যদি দেখো কিয়ামত শুরু হয়েছে গাছের চারাটা আগে লাগাও। আমি অবশ্যই হাদিসটা দেখেছি ইয়েতে, রাজারবাগ পুলিশ লাইনের এখানে পড়তেছিলাম একদিন। আমি বললাম যে দারুণ তো। সবার জন্য সুস্বাস্থ্য চাই, এমন স্বাস্থ্য চাই না যে স্বাস্থ্য কন্টিনিউয়াসলি আমাকে বাড়ি হাসপাতাল বাড়ি করবে। সারা দেশে এত হাসপাতালের দরকার নাই। আমরা দেখতে চাই কি ডাক্তার অবশ্যই থাকবে, পুষ্টির ডাক্তার থাকবে যিনি পুষ্টি বিদ্যা দিবেন, তিনি শিখাবেন কি খেতে হবে, কি মেডিসিন নিতে হবে, তা নয়। আমরা ওই ধরনের স্বাস্থ্য চাই, স্বাস্থ্যসেবা। প্রতিশ্রুতিশীল জাতি করতে চাই, যাদের একটা কমিটমেন্ট থাকতে হবে, যাদের একটা নিজের কাছে নিজের জবাবদিহিতা থাকতে হবে। আপনার কথা কেউ আরেকজনের বলতে যাবে কেন? কেন আপনি আরেকজনের কাছে জবাবদিহি করতে যাবেন? আপনি নিজের কাছে নিজে জবাবদিহি করেন, তখনই হবে কি জানেন, প্রতিশ্রুতিশীল জাতি। আমাদের বিচার যেন অন্য কেউ করার আগে আমরা নিজের বিচার নিজে করতে পারি, এই জিনিসটা আমরা চাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা দুর্নীতিমুক্ত জাতি করতে চাই, এবং সম্ভব। আমাদেরকে 5 বার দুর্নীতিবাদ জাতি হিসাবে ক্রেস্ট দেওয়া হয়েছে নাকি? আমরা একই 5 বার শ্রেষ্ঠ জাতি হিসাবে ক্রেস্ট চাই। এটা কোনো অসম্ভব চিন্তা নয়, এটা কোনো অসম্ভব কাজ নয়। জাস্ট চিন্তা করাটা হচ্ছে অসম্ভব। আমরা যদি চিন্তা করি আমরা এটা অর্জন করতে পারবো। আমার পক্ষে 17টা জাতি 21টা দেশ গড়ার সুযোগ হয়েছে। আমি কোথাও দেখি নাই যে somebody is more intellectual than us। আমাদের চাইতে ইন্টেলেকচুয়াল কোনো জাতিকে আমি দেখি নাই। বরং এমন কিছু জাতি আমি পেয়েছি যারা এই এলাকায় থাকে, ওই গুলশান কি করে যেতে হয় বলতে পারে না, এবং তার দেশের প্রধানমন্ত্রী কে জানে না। আমি কানাডাতে একদিন কল্প করছিলাম ইলেকশনের দিন, বলতেই পারে না প্রধানমন্ত্রীকে। জিজ্ঞাসা করেছি তুমি কি এই দেশে মাইগ্রেট? বলে না, আমি এখানে জন্ম নিয়েছি। সে একটা একটা স্টেশনে, ট্রেন স্টেশনে আছে, আরেকটা স্টেশনে জীবনও যায়নি, জীবনের জন্য যায়নি। আমরা তো অতটা অথর্ব না। বাঙালি এত এক্সপার্ট, আপনি একজন রিক্সাওয়ালা জিজ্ঞাসা করেন যদি সে রাজনীতির উপর 1 ঘন্টা লেকচার দিতে পারে। অথচ ওইসব দেশে নির্বাচন হলে বলতেই পারে না যে কবে নির্বাচন হয়েছে। দেশের প্রাইম মিনিস্টার, তার মানে কি সব দিক দিয়ে কিন্তু আমরা চৌকস।
শুধু এই চৌকস বৃত্তিটা আমাদের কাজে লাগাইতে হবে, অনুভব করতে হবে যে আমাদের মধ্যে প্রতিভা আছে, বিকাশ নাই, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের জাতীয় স্বপ্ন। এখন আসেন আমরা আরেকটু ছোটোর মধ্যে আসি, আমাদের কর্পোরেট ড্রিম অ্যান্ড ইন্ডিভিজুয়াল ড্রিম। কর্পোরেট ড্রিম হচ্ছে আমাদের কোম্পানির কিছু ড্রিম আছে আপনাদেরকে নিয়ে, দেশকে নিয়ে, আবার আপনাদেরও কিছু ড্রিম থাকা উচিত যেটা আমাদের সাথে সমন্বয় থাকবে। আগে চলেন আমরা কর্পোরেট ড্রিম নিয়ে কথা বলি। কর্পোরেট ড্রিম কি? আজ থেকে অনেক বছর আগে 2005 সালে প্রথম এই স্টেজেই আমরা ঘোষণা দিয়েছিলাম যে আগামী 7 বছরের মধ্যে আমরা বাংলাদেশকে বেকার মুক্ত করবো, এরকম একটা ঘোষণা দিয়েছিলাম। দ্যাট ওয়াজ 2005 সাল। এখন তো অনেকদিন চলে আসলো, হাতে মাত্র আছে 3.5 বছরের মতো প্রায়। সময় মনে হচ্ছে কম, সময় কিন্তু কম না। আমরা যদি সংখ্যায় গণি সময় যথেষ্ট আছে। তাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আরো কিছু ড্রিম বাস্তবায়ন করতে হবে। এতগুলো লোকের যদি কর্মসংস্থান সৃষ্টি করতে হয়, প্রথম যে কাজটা আমাদের করতে হবে, দেশব্যাপী প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে হবে, ট্রেনিং সেন্টার, এবং সকল ধরনের ফ্যাসিলিটি তৈরি করতে হবে। আমরা ডিজিটাল কোম্পানি বানাইতে চাই, যেখানে সবকিছু আসবে একটা মোবাইল ফোনের মধ্যে, ফিঙ্গার টিপের মধ্যে। ওয়াই শুড ইউ হ্যাভ হেল লটস অফ ফাইল? আপনার এত ফাইল, কাগজপত্র, টেবিল দরকার নাই। আপনার অফিস হোক একটা মোবাইল ফোনের মধ্যে, পকেটের মধ্যে থাকবে অফিস। যখনই অফিসের কাজ দরকার বের করবেন আর কাজ করবেন। আমরা ওই ধরনের কোম্পানি সৃষ্টি করতে চাই, অ্যান্ড দ্যাট ইজ পসিবল। তাই এটার জন্য কি করতে হবে? 500টি জায়গায় 481টি উপজেলা আছে, প্রত্যেক জায়গায় আমরা ট্রেনিং সেন্টার খুলবো, সকল ধরনের ফ্যাসিলিটি তৈরি করব। আমরা সেখানে কাস্টমার সার্ভিস, গ্রাহক তথ্য কেন্দ্র, গ্রাহক সেবা সব ওখানে তৈরি হবে, এবং সেটার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। এবং আমাদের জুলাই 1 তারিখ থেকে সমস্ত রেজিস্ট্রেশন হবে অনলাইন, কাগজপত্র আর লেখালেখি বাদ। আমরা অনলাইনে এন্ট্রি দেব, এবং যে যার অবস্থান থেকে অনলাইনে এন্ট্রি দেবে। কিভাবে দেবে? প্রথমে আপনি পণ্যটা কিনবেন, প্রথমে জয়েন করার দরকার নেই, প্রথমে আপনি পণ্যটা কিনবেন, পণ্যের সাথে একটা কার্ড থাকবে, পয়েন্ট ভ্যালু কার্ড। পয়েন্ট ভ্যালু কার্ডটা আপনি সংরক্ষণ করে এবার আপনি চলে যাবেন 3 থেকে 4 বার সেমিনার দেখবেন, কোথায় আছে ডিস্ট্রিক্টে খবর নেবেন। সেমিনার দেখার পরে সিদ্ধান্ত নেবেন যে হোয়েদার ইউ ওয়ান্ট টু বি ডিস্ট্রিবিউটর অর নট। মোস্ট অফ দি কেসেস আপনি রাজি হবেন আমি জানি, কারণ ইনকাম চায় না কে? একটি লোক আইনে দিতে পারবেন না যে লোক ইনকাম চায় না। সে যখন কনসেপ্টটা ক্লিয়ার হবে তখন অনলাইনে রেজিস্ট্রেশন করে ফেলবেন, এবং সাথে সাথে তার কাস্টমার আইডি নাম্বার, সিআইডি নাম্বার, ডিন নাম্বার তৈরি হয়ে যাবে। একটা ফর্মও আউটস্ট্যান্ডিং হবে না, একটা ফর্মের টাকাও কেউ মারতে পারবে না। এবং মজার ব্যাপার হচ্ছে, যেই দিন শেষ দিন, মানে ক্লোজিং ডেট যেটাকে আমরা বলি, ক্লোজিং ডেটের পরের দিনই কিন্তু স্টেটমেন্ট বের করা যাবে। তার মানে কোম্পানির কাছে 1 সপ্তাহের সেলস ভলিউমও থাকবে না। আমরা এটাই চাই, আমাদের কাছে কোনো কিছু আমরা রাখতে চাই না। বিকজ আমরা যদি তাড়াতাড়ি, আমরা কিন্তু একটা জিনিস জানি, যত তাড়াতাড়ি ডিস্ট্রিবিউটার হাতে টাকা দেওয়া যাবে তত তাড়াতাড়ি তারা দিয়ে খরচ করানো যাবে। এটা ঠিক তো নাকি? দি সেলস ভলিউম উইল বি ফাস্টার। এই জন্য আমরা চিন্তা করলাম টাকাটা আগে দিয়ে দাও, তাড়াতাড়ি তারা খরচ করুক। আমাদের সেকেন্ড কর্পোরেট ড্রিমটা কি? আমরা দেশব্যাপী 2 মিলিয়ন ফার্মারকে আমরা উন্নত মানের ধান চাষাবাদের জন্য সহযোগিতা করতে চাই, যৌথ লাভের আশায়। 20 লক্ষ কৃষককে দিয়ে আমরা টার্গেট করেছি, আমরাই 3 কোটি টন খাদ্য উৎপাদন করব, আর বাকি দেশে কি হোক। এবং ম্যাথামেটিক্স করে আমরা ক্যালকুলেশন করে বের করেছি সম্ভব। প্রথম যখন আমরা ডিক্লার দিই তখন মনে করেছি এটা সম্ভব কিনা। এই কয়েকদিন আগে বসে একজন এক্সপার্ট বাংলাদেশ ধান গবেষণাগারের ওখান থেকে আসলেন, উনি বুঝালেন যে এটা সম্ভব। মানে খুব মজা করে আমাকে দেখালেন যে আপনি কি করে বললেন 3 কোটি টন, আমি তো দেখলাম মিলে গেছে, সম্ভব। আমি বললাম তাহলে আর কোনো চিন্তা নাই। আপনি যখন পজিটিভলি কোনো কথা বলবেন, এটার বাস্তব কোনো ব্যাখ্যা কোনো না কোনো দিক থেকে আসবেই। এবং এই কাজটা আমরা করে ফেলতে চাই 2010 সালের মধ্যে। এটা হচ্ছে আমাদের কর্পোরেট ড্রিম 2। এখন এটা করার জন্য আমরা কি করব? আমরা একটা রাইস প্যাকেজ, নিউ অ্যাগ্রো প্রোডাক্ট প্যাকেজ আমরা ছাড়তেছি আপনাদের জন্য, যেটার নাম দিয়েছি আমরা গোল্ডেন বীজ প্রকল্প। আমি গোল্ডেন বীজ কেন বললাম? ছোটবেলায় পড়েছি সোনালী আঁশ, গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। তখন আমার মাথায় আসছে, পাট যদি হইতে পারে গোল্ডেন ফাইবার, তাহলে ধান হইতে হবে গোল্ডেন রাইস। ইট শুড বি লুক লাইক এ গোল্ডেন হাইব্রিড ধান চাষ প্যাকেজ। আমরা এটাকে কিভাবে ছাড়বো সেটা আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে আমরা দেখাই যে পাইলট প্রজেক্ট যেটা করলাম সেটার একটা চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু 6 থেকে 7টা জায়গায় পাইলট প্রজেক্ট শুরু করেছি গত নভেম্বরে। এখন ধানগুলো কিন্তু কাটার সময় আসছে। আমরা অ্যাকচুয়ালি মাত্র গতকালকে অনুমোদন দিয়েছি যে ধানগুলো কেটে তারপর সেটা স্থানীয় বাজারে বিক্রি করে আমাদেরকে খবর দেন। পাইলট প্রজেক্ট কিন্তু আপনাদেরকে জানাই নেই।
কেন পাইলট প্রজেক্ট করেছি? আমরা দেখতে চাইছি আমরা যেটা করতে চাই সেটা আসলে বাস্তবে সম্ভব কিনা। তা আমাদের পরিচালকদের মধ্যে ভাগাভাগি করে পাইলট প্রজেক্ট নিয়ে গেছে। সব পরিচালকরা, চেয়ারম্যান সাহেব, গোফরান সাহেব, ওই ফরিদ সাহেব, এনারা ভাগ ভাগ করে নিয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে চেয়ারম্যান সাহেব নিজে সরাসরি ওনার প্রজেক্টের কিছু ফটোগ্রাফ আমাদেরকে দিয়েছেন, গোল্ডেন রাইস পাইলট প্রজেক্ট, যেখানে উনি দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেছেন। এই প্রজেক্টটা কিন্তু ওনার। তার মানে কি, আমরা আগামীতে ব্যাপক হারে দেব। এখন কিভাবে করব, ডিস্ট্রিবিউটাররা কিভাবে বেনিফিটেড হবে, অনেকভাবে। আমি সব এখন বলে কিন্তু শেষ করতে পারবো না। শুধু একটা কথা বললাম, কৃষকের পাশে আগামীতে দেখা যাবে টাইওয়ালা কৃষক, যে যে বুদ্ধি দিবে যে কিভাবে ভালো উপায়ে ধান চাষ করতে হয়। আপনি জানেন, আর কিছু না, কৃষকের পাশে ওরকম একটা শিক্ষিত লোক দাঁড়াইলে এমনি তার মনে কিন্তু জোর চলে আসবে যে আমার হবেই ফলন। এবার আমি এবার যশোর গিয়ে আরেকটা প্রজেক্ট দেখে আসছিলাম, যখন যশোর গিয়েছিলাম। তা আমরা এটাকে কিভাবে দিচ্ছি, আমরা একটা আউটলাইন তৈরি করেছি। ফাইনাল নোটিশটা পাবেন আপনারা অফিসিয়ালি। নিউ অ্যাগ্রো প্যাকেজে আমরা একটা কোড দিয়েছি আপনাদেরকে। কোড নাম্বার হচ্ছে 919 যেটার কোড হচ্ছে আপনার D2K। তারপরে কি হচ্ছে, হাইব্রিড রাইস প্রজেক্ট 5 কেন? যিনি এখানে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে বিনিয়োগ করবেন, তিনি 10,000 টাকা দিলে 500 পয়েন্ট পাবেন। ইন 5 years he will get return of 20,000 টাকা ফ্রম CSL। এটা হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, যেটা তারা এটাকে প্রমোট করবে। তাহলে আপনার কাজ হচ্ছে কি, কোঅপারেটিভ থেকে প্যাকেজটা কেনার পরে পিবিসি কার্ডটা জমা দিবেন হচ্ছে ডেস্টিনি 2000-এ, আপনার সেন্টার হয়ে যাবে। তো এইটার কিন্তু এখনই আজকে কিন্তু আপনি শুধু ইনফরমেশন হিসাবে নেন, ফাইনাল হয়নি। কিন্তু ফাইনাল হবে, আমাদের একটা ফর্মালিটি আছে, একটা বোর্ড মিটিং হতে হবে। বোর্ড মিটিং হবে, বোর্ডে রেজলিউশন হবে, ডাইরেক্টর সাহেবরা সই করবেন যে হ্যাঁ এটা করা যায়, তারপর আমরা এটাকে ডিক্লেয়ার করব। কিন্তু তার আগে আপনাদেরকে ওই যে গায়ে হলুদ দেখাচ্ছি আর কি, বিয়ে এখনো বাকি আছে। এখন এরপরে আমরা কি করতেছি, কর্পোরেট ড্রিম নাম্বার 3, আমরা দেশব্যাপী 10টা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি করতে চাই, বিভিন্ন রকমের, যে ইন্ডাস্ট্রিগুলোতে ভ্যালুয়েবল হেলথ প্রোডাক্ট, ড্রাই ফুড ইত্যাদি প্যাকেজিং তৈরি হবে। এখন 10টা ইন্ডাস্ট্রির মধ্যে একটা জিনিস দেখেন, প্রত্যেকটা কিন্তু প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং কথাটা সম্পৃক্ততা আছে, প্রিন্টিং প্যাকেজিং। তার মানে কি, প্রত্যেকটা ফুডকে বাজারজাত করতে হলে এই কাজটাও দরকার আছে। এটা আমরা করব কি, সেটারও ইন্ডাস্ট্রি কিন্তু আমরা শুরু করব। তার মানে আমাদের 1 নম্বর ইন্ডাস্ট্রি হবে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। আগে এই 2009 থেকে কাজ শুরু হচ্ছে, 2012 সালের মধ্যে এই 10টার কাজ শেষ হতে হবে। তাই আমরা প্রথম সিলেক্ট করেছি ডেস্টিনি উইল সেট আপ ডেস্টিনি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি বাই 2010। যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের প্রশ্ন জাগতে পারে এই ছবিটা কোত্থেকে পেলাম। এই ছবিটা হচ্ছে, যেই কন্ট্রাক্টর এই প্রিন্টিং প্যাকেজিং ইন্ডাস্ট্রিটা সেট আপ করবে, তারা হুবহু একটা ইন্ডাস্ট্রি করে দিয়েছে কিছুদিন আগে ইন্দোনেশিয়াতে। ওইটার ছবি আমাদেরকে পাঠিয়েছে, আমরা বলছি ওইটারই হুবহু কার্বন কপি তোমরা আমাদেরকে বানিয়ে দেবা। তাইলে রিসার্চের দরকার নাই, পিপি নতুন করে তৈরি করার দরকার নাই। শুধু পার্থক্য হচ্ছে, আজ থেকে 3 বছর আগে ইন্দোনেশিয়াতে যখন এই ইন্ডাস্ট্রিটা করে দেয়, তখন এটার প্রিন্টিং ক্যাপাসিটি ছিল প্রতি মিনিটে 144 মিটার, তাই না? 144 মিটার, কিন্তু মানে সেকেন্ডে প্রায় 2.5 থেকে 3 মিটার, 2.5 মিটার মতো। কিন্তু বর্তমানে যে মেশিনারিজটা আমাদেরকে টেকনোলজি দেয়া হচ্ছে, সেইটাতে আপনার প্রতি সেকেন্ডে প্রিন্ট হবে 4.5 মিটার, মানে প্রতি মিনিটে 250 মিটার। এবং আরেকটা কথা বলি, এত বড় ইন্ডাস্ট্রিটা চালাবে মাত্র 6 থেকে 7 জন এমপ্লয়ি। এইটা হলো সবচেয়ে মানে ফুললি অটোমেটেড, সম্পূর্ণ অটোমেটিক ইয়ে। এবং আমরা এটা দিয়ে শুরু করতেছি আগে ইন্ডাস্ট্রি যাত্রা। এখন প্রশ্ন আছে, আমরা এই খবরটা আপনাদেরকে দিচ্ছি কেন? এইটার একটা ক্ষুদ্র মালিকানা আমরা আপনাদেরকে নিয়ে আসবো ডেস্টিনি কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে। কারণ সেখানেও কিন্তু আপনাদের মালিকানা থাকবে। কিভাবে থাকবে, যখন হাউস মিটিং হবে তখন আপনারা জানতে পারবেন, লিডারদের থেকে, লিডাররা আপনাদের কাছে ব্যাখ্যা করবে। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর কর্পোরেট ড্রিম। আমাদের 4 নম্বর কর্পোরেট ড্রিম কি, দেশব্যাপী গাছ লাগাইতে হবে 6 কোটি চারা গাছ। তার মধ্যে আমরা ইতিমধ্যে গত বছর 30 লক্ষ লাগিয়েছি, এই বছর 1 কোটিতে টার্গেট নিয়েছি, হয়তো 70 লক্ষ লাগাইতে পারবো। তার মানে কি, এই বছরের মধ্যে গ্যারান্টেড 1 কোটি হয়ে যাবে, আগামীতে আরো বাড়বে। এবং আমরা এই গাছ শুধু যে আকাশী গামারি লাগাবো তা নয়, আমরা আরো নতুন কিছু সংবাদ আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে আধুনিক হাইব্রিড পাউলেরিয়া ট্রিও আমরা লাগাবো চায়না থেকে এনে, যেটা মাত্র 6 বছরে কিন্তু ফলন পরিণত হয়। 6 বছরে গাছটা কেটে ফেলা যায়। এখন এই গাছটার 3 রকমের অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে গাছের পাতা অনেক বড় বড়, যে কারণে অক্সিজেন তৈরি করে খুব বেশি, অনেক বেশি অক্সিজেন তৈরি করে এবং কার্বন রিডাকশন করে। সেকেন্ড হচ্ছে এটার যে ফুল, এই ফুলের থেকে মধু হয়।
এবং এই পুরো প্রজেক্টটা করবে কে? ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন কোম্পানি, যেটা একটি বহুমুখী বৃক্ষায়ন প্রকল্প। এখন এই গাছের আরো একটা অ্যাডভান্টেজ আছে, এইটা হচ্ছে অ্যান্টি ফায়ার। অ্যান্টি ফায়ার উড হচ্ছে এরকম যে আপনি এই গাছটা 477 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু ইয়েতে পড়ায় না, আগুনে পড়ায় না। এই হচ্ছে আপনার 90 দিনের মানে 3 মাসের বয়সের গাছের চারা কত বড় দেখেন। পাতাগুলো যদি দেখেন বুঝবেন যে কি পরিমাণ অক্সিজেন তৈরি করে। এবং 7 বছরের গাছের সাইজ দেখেন আর 27 বছরের গাছের সাইজ দেখেন। এবং এই গাছটা অনেক লাইট, অনেক হালকা। এই গাছ দিয়ে যেটা হয়, খেলাধুলার সরঞ্জামাদি যেমন ক্রিকেটের আপনার ব্যাট, ব্যাডমিন্টনের র্যাকেট ইত্যাদি, এবং অনেক ভালো ভালো ফেন্সি ফার্নিচার ডেভেলপ করা যায়। আমাদের ড্রিম নাম্বার 5 হচ্ছে 6টা বিভাগীয় শহরে 6টা কর্পোরেট টাওয়ার আমরা করব 20 থেকে 25 তলার, যেখান থেকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস রিজিওনালি অপারেট হবে। আর যে টাওয়ারগুলোর নাম হবে ডিআইবিসি, মানে ডেস্টিনি ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার। তার মানে আপনাকে এখন আর ঢাকামুখী কোনো কাজ করতে হবে না, আপনি আপনার বিভাগীয় অফিসে যায় যে কোনো সার্ভিস পাবেন। 6টা বিভাগকে আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে দেওয়া হবে। এই উপলক্ষে আমরা প্রথম কাজে হাত দিয়েছি খুলনা বিভাগীয় টাওয়ার। এবং এই 25 তলা ভবনের আপনি বিভিন্ন রকমের এলিভেশন যদি দেখেন, দেখলে মনে হবে যে এটা সিঙ্গাপুর, মালয়েশিয়া কোনোখানে বুঝছেন হাইরেস্ট টাওয়ার, আসলে এটা খুলনারই। এবং খুলনার জন্য এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি মনে করি। একইভাবে আমরা বরিশালও কিন্তু শুরু করে দিচ্ছি টুইন টাওয়ার, যেখানে আপনার 25 তলা টাওয়ার হবে। এবং বরিশালবাসীর জন্য কিন্তু এটা একটা বিরাট সুসংবাদ। এইভাবে এই ধারাবাহিকতায় রাজশাহী হবে, সিলেট হবে, তারপর চট্টগ্রাম হবে, ঢাকা হবে। এই হচ্ছে আমাদের 5ম ভিশন। আমাদের 6ষ্ঠ ভিশন হচ্ছে 6টা বিভাগীয় শহরে আমরা হাসপাতাল করতে চাই। কি ধরনের হাসপাতাল? অ্যাফোর্ডেবল চিকিৎসার জন্য। এবং আমরা মেডিকেল কার্ড সিস্টেম চালু করে দেব। ডিস্ট্রিবিউটাররাও মেডিকেল কার্ডের আওতায় একটা রিজনেবল ডিসকাউন্ট পাবে। এবং ধরেন মনে করেন আপনার যদি 100 টাকা খরচ হয়, আপনি 25 টাকা পকেট থেকে দিবেন, 75 টাকা আপনি সিস্টেম থেকে বেনিফিট পাবেন। এবং এই সিস্টেমটা এইটাকে আমরা 2012 সালের মধ্যে 6টা হাসপাতালে কাজ শেষ করতে চাই। একটার অলরেডি শুরু হয়েছে টঙ্গীতে, 28.5 বিঘা জায়গার উপরে আমরা একটা মেডিকেল কলেজ হাসপাতাল করতে যাচ্ছি, যেটার উদ্বোধন করলেন ভিত্তিপ্রস্তর স্থাপনের আমাদের গ্রুপের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ। এরপরে খুলনাতেও জায়গা নেওয়া হয়ে গেছে, বরিশালও প্রক্রিয়াধীন, বিভিন্ন জায়গায় প্রক্রিয়াধীন। সব জায়গায় আরেকটা কথা বলে রাখি, ডিস্ট্রিবিউটররাই কিন্তু ক্ষুদ্র মালিকানায় আসবে সব জায়গায়। এরপরে আমরা কি করতেছি, ড্রিম 7 হচ্ছে 10 মিলিয়ন লোক, মানে 1 কোটি লোকের সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি আমরা ক্রিয়েট করব। বর্তমানে তো 20+ হয়ে গেছে। মনে করেন এখান থেকে 10 লক্ষ লোক যদি নিয়মিত কাজ করে, আগামী 3.5 বছরে 10 লক্ষ লোকের এক একজন কি মনে করেন 8 থেকে 10 জন লোকের এই বিজনেসে হেল্প করতে পারবে না? তাহলে তো 1 কোটি হয়ে গেছে। এবং আমরা নেশন ওয়াইড এই জিনিসটা চালু করবো, কারণ বাংলাদেশে আমার বিশ্বাস 1 কোটি লোক বেকার হবে না। অফিসিয়াল রিপোর্ট হচ্ছে 40 থেকে 50 লাখ, তবু ধরে নিচ্ছে 1 কোটি আছে আনঅফিসিয়ালি। তখন বেকার খুঁজে পাওয়া মুশকিল হবে। তো এই কাজগুলো যদি আমরা করে ফেলি, তাহলে কি আমরা দাবি করতে পারি 2012 সালে যে ডেস্টিনি উইল বি দি বেস্ট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি নট ইন বাংলাদেশ, অল ওভার দি ওয়ার্ল্ড? আমরা বলতে পারি সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি উইল বি রিকগনাইজ। কারণ আমরা এটা দাবি করবো এই জন্য, বর্তমানেও কিন্তু নাম্বার 1-এ আমরা চলে গেছি। পৃথিবীতে সবচাইতে নামি দামি যে প্রতিষ্ঠান অ্যামওয়ে কর্পোরেশন, তাদের মান্থলি কাস্টমার জয়েন করে 40 থেকে 50 হাজার, আর আমাদের কিন্তু বর্তমানে 80 থেকে 82 হাজার। কয়েকদিন আগে 1 মাসে 1,60,000 লোক জয়েন করেছিল, এমন রেকর্ডও ছিল। মানে হাইয়েস্ট রেকর্ড আমরাই তৈরি করেছি। আমাদের রেকর্ড কেউ ব্রেক করবে আমার মনে হয় না, কারণ বাঙালিরা সবকিছুতে পারে। 9 মাসে দেশ স্বাধীন করছে, তারা সবকিছুই পারে। এটা আর ওই পৃথিবীর অন্য কোথাও এই এক্সাম্পলটা নাই। এখন এটাকে আমরা নাম দিয়েছি ভিশন 2012। আমরা 8টা কাজ করতে চাই, চলেন আমরা এটাকে সামারাইজ করি। দেশব্যাপী আমরা কি করব, ট্রেনিং সেন্টার, আমরা 2 মিলিয়ন কৃষককে সাপোর্ট দেবো কৃষিকাজে, আমরা 10টি ইন্ডাস্ট্রি সেট করব, আমরা 6 কোটি চারা গাছ লাগাবো, আমরা 6টি বিল্ডিং করব 6টা বিভাগে, আমরা 6টা ন্যাশনাল বা মেডিকেল কলেজ হাসপাতাল করব, আমরা 10 মিলিয়ন মানে 1 কোটি লোকের কর্মসংস্থান তৈরি করব, এবং সর্বোপরি ডেস্টিনিকে আমরা বেস্ট অ্যাভেলেবল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করব। এই হচ্ছে কোম্পানির ভিশন, যেটা নাম দিয়েছি আমরা ভিশন 2012। এবার চলেন আপনার ভিশনটা কি? আপনার ড্রিম তো ভিন্ন।
আপনার ড্রিমটা কিন্তু আমাদের ড্রিমের একটা অংশ, ইন্ডিভিজুয়াল ড্রিম। আমি জানি আপনার ড্রিম কি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যান্ড পার্সোনাল ফ্রিডম। দেখেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কিন্তু খুব সহজে বোঝা যায় যে অর্থনৈতিক মুক্তি, কিন্তু পার্সোনাল ফ্রিডমটা কি? পার্সোনাল ফ্রিডম হচ্ছে এমন একটা অবস্থান যখন আপনাকে টাকার জন্য কোথাও দায়বদ্ধ থাকতে হবে না। আপনি চাইলে যখন ইচ্ছা তখন যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবেন। আজকে এখন মনে করেন বাংলাদেশে বহু লোক আছেন যারা লক্ষ লক্ষ টাকা মাসে আয় করেন, এমন লোক আছে, বা তাদের কাছে একটা জিনিস নাই, সময় নাই এখানে আসার আজকে, বা তার পারিবারিক কোনো অনুষ্ঠান আছে যাইতে পারতেছে না, তার একটা অন্য কমিটমেন্ট আছে, তাকে কাজে জব কমিটমেন্ট আছে, প্রফেশনাল কমিটমেন্ট আছে। তাই আমি বলি, যে ব্যক্তির পার্সোনাল ফ্রিডম নাই তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম থেকে কোনো কাজ নাই। আমাদের দুইটাই থাকতে হবে। যার ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং পার্সোনাল ফ্রিডম দুইটাই আছে, সেই কিন্তু সত্যিকারের কিন্তু লাইফস্টাইল আছে। দেখবেন পৃথিবীতে সব লোকের কিন্তু লাইফস্টাইল নাই। লাইফস্টাইল কার আছে দেখা যাক। লাইফ মানি হচ্ছে টাইম, স্টাইল মানি হচ্ছে টাকা। এখন লাইফ আছে যাদের টাকা নাই, গরিব শরীফ, তাদের প্রচুর সময় আছে, তাদের আছে লাইফ। আর যাদের অনেক টাকা পয়সা আছে তাদের আছে স্টাইল। তাহলে গরিবের নাই স্টাইল আর বড় লোকের নাই লাইফ। বলে কিন্তু অনেক সময় অনেক বড় লোক বন্ধু বলে, কি খবর ভাই? বলে আর বলেন না, লাইফটা হেল হয়ে গেছে। তার মানে কি স্টাইল ঠিক আছে? স্টাইল ঠিক আছে, লাইফ হেল হয়ে গেছে, টাইম নাই। ইভেন অনেক সময় দেখায় নিজের বাচ্চা কতটুকু, দেখায় এইভাবে, একটা এত বড় আর একটা এত বড়। তো বলে এইভাবে দেখাইলেন কেন? বলে সবসময় বিছানায় দেখি ওদেরকে, রাতে গেলে বিছানায় ঘুমায়, সকালে আমি যখন বেরিয়ে যাই তখনও বিছানায় ঘুমাচ্ছে। কারণ আমি ব্যবসা করি, আমার বাচ্চা কাচ্চার খবর নেওয়ার সময় নাই। আপনি জানেন হোয়াট শুড বি দি বেস্ট ড্রিম? আমাদের ড্রিম হওয়া উচিত আসলে পরিবারের সাথে একটু বেশি সময় কাটানো, সেটা আমি আসবো। তো এখন আমাদের ড্রিম হওয়া উচিত টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল অ্যান্ড পার্সোনাল ফ্রিডম, এবং এই সিস্টেমটার নাম দিয়েছি আমি ফ্রিডম এন্টারপ্রাইজ সিস্টেম, যেটার অর্থ হচ্ছে ডায়মন্ড। আজকে যে দুইজন ডায়মন্ড হচ্ছে, এরা কিন্তু টোটালি ফাইন্যান্সিয়ালি ফ্রি। আমাদের প্রত্যেকের স্বপ্ন হওয়া উচিত যে আমরা কিভাবে ডায়মন্ড হব। ডায়মন্ড হলে আমি দুইটা ফ্রিডম পাচ্ছি, ফাইন্যান্সিয়াল এবং পার্সোনাল। এখন ডায়মন্ড হওয়ার জন্য আপনাকে বেশি নয়, 8খানা সিঁড়ি ভাঙতে হবে। 8খানা সিঁড়ি। আমি যদি বলি যে উপরতলায় যেতে হলে আপনাকে 8খানা সিঁড়ি ভাঙতে হবে, আপনি যাবেন না? অবশ্যই যাব। সে 8খানা সিঁড়ি কি? এটাকে আমি নাম দিয়েছি 8 স্টেপস টু গো ডায়মন্ড। 8টা স্টেপে কাজ করবেন, আপনি ডায়মন্ড যাবেন। স্টেপগুলো আগে আমরা পড়ে যাই একে একে। প্রথম স্টেপ হচ্ছে বিলিভ। ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট ইউ ক্যান ডু ইট। বিশ্বাস করতে হবে। তারপর ড্রিম, স্বপ্ন থাকতে হবে, আপনার অ্যাটিটিউড থাকতে হবে, দৃষ্টিভঙ্গি সঠিক থাকতে হবে, আপনাকে পণ্য ব্যবহার করতে হবে, আপনার একটা পরিকল্পনা থাকতে হবে, একটা গোল সেট করতে হবে, আপনাকে অ্যাকশন প্ল্যানে যেতে হবে, আপনার টাইম কন্ট্রোল করতে হবে, টাইম ম্যানেজমেন্ট, অ্যান্ড ফাইনালি আপনাকে লিডারশিপ নিতে হবে। এই 8টা কাজ করলে ইউ আর ডায়মন্ড। কি করে জানবেন? যারা ডায়মন্ড আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে এখানে একটাও তারা বাদ দিয়ে যেতে পারছে কিনা ডায়মন্ডে। দে কুডন্ট ইভেন রিচ দেয়ার। তারা রিয়েলাইজ করতে সময় লাগছে, যে কারণে তাদের বেশি সময় লাগছে। বাট আপনি যদি এখন রিয়েলাইজ করতে পারেন, আপনি 2 বছরে ডায়মন্ড যাবেন। আর আমি আপনাদের সবাইকে কি দেখতে চাই জানেন? বি এ ডায়মন্ড, প্লিজ বি এ লিডার। তাহলে আমি আপনাদেরকে বড় বড় যত ফুলের তোড়া আছে, বিশাল বিশাল ক্রেজ ডায়মন্ডে দিতে চাই। সবাই ভালো থাকেন, আবার দেখতে চাই এখানে ডায়মন্ড হিসেবে। খোদা হাফেজ। এই পর্বে স্বাগত বক্তব্য রাখবেন ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারের সম্মানিত সিইও জনাব আশরাফুল আমিন। আজকের এই ট্রেনিং আমরা যারা দেখেছি, আমরা নিঃসন্দেহে প্রত্যেকটি ব্যক্তি ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 2012 সালে বাংলাদেশকে বেকারমুক্ত করার জন্য, দারিদ্র্যমুক্ত করার জন্য যত ধরনের কর্মকাণ্ড সম্পাদন করা দরকার, আমরা সেই কর্মকাণ্ডগুলো সম্পাদন করব। আমরা কি সিদ্ধান্ত নিয়েছি? আর এই সিদ্ধান্ত আমরা যখন বাস্তবায়ন করব, নিঃসন্দেহে 2012 সালে বাংলাদেশ বেকারমুক্ত বাংলাদেশে রূপান্তরিত হবে। প্রিয় বন্ধুগণ, আমরা ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে প্রতি মাসে এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করি, যে অনুষ্ঠানে সফল ব্যক্তিরা আমাদের সামনে এসে তাদের সফলতার কথা বলেন। আর প্রতিটি প্রোগ্রামে আমরা যখন সফল ব্যক্তিদের বক্তব্য শুনি, তখন আমাদের মাঝে সফল হওয়ার জন্য একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। আর এই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করার জন্য যত ধরনের প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড দরকার, ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই, প্রত্যেক ধরনের প্রশিক্ষণের আয়োজন এবং সার্বিক সহযোগিতা ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টারের প্রত্যেক ট্রেনার আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা একজন ডায়মন্ডের বক্তব্য শুনবো। আসলে ট্রেনিং যখন দেখছিলাম তখন প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে আমরা কথা মনে হয় শুধুমাত্র শোনার জন্যই শুনি, কাজে লাগানোর জন্য শুনি না।
ভালো ভালো অনেক কথাই হয়ে গেছে। স্পেশালি যে দুইটা জিনিসের উপরে প্রতিটা ট্রেনিংয়েই জোর দেওয়া হয়, প্রোডাক্ট ইউজ, আমাদেরকে বেশি করে পণ্য ব্যবহার করতে হবে। আজকে যারা ডায়মন্ড হয়েছে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না অনেকে, এরা কিন্তু সবাই, একেবারে সবাই আমাদের কোম্পানির প্রোডাক্ট এত পরিমাণে ব্যবহার করে। এমডি সাহেব যখন বলতেছিল যে স্টার্টার সকালবেলার আপনার জুসটা বা চাটা ডেস্টিনির হতে হবে, প্রতিটা ফ্যামিলিতে যায় দেখবেন যারা সবাই কিন্তু ডেস্টিনির প্রোডাক্ট ইউজ করে। ডেস্টিনির প্রোডাক্ট যদি আপনি ইউজ না করেন, আপনি কিভাবে বলবেন? এটার গুণগত মান সম্বন্ধে আপনাকে জানতে হবে আগে। এর জন্য আগে নিজে ব্যবহার করে তারপর আপনি এটা মার্কেটিং করবেন। আমাদের মাঝে এই মুহূর্তে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব আজাদ রহমান। ডায়মন্ড হলে কেমন লাগে এরা একটু পর অনুভূতি ব্যক্ত করবেন না। আমি শুধু আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা কি শুধু শুনতে আসছেন নাকি একসময় বলবেন এরকম প্রিপারেশন নিতে আসছেন? ডায়মন্ড হবেন? ফাইন, তাহলে তো ডায়মন্ড হয়ে গেছেন। মানুষ যখন হজ করতে যায়, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, মানুষ কি মক্কা শরীফে পৌঁছানোর পর হজ শুরু হয় নাকি বাসা থেকে বের হওয়ার সাথে সাথে হজ শুরু হয়? বাসা থেকে বের হওয়ার সাথে সাথে। যদি আরেকটু কারেকশন করে বলি তাহলে বলবো নিয়াত করার সাথে সাথে, রাইট? দেখেন, নিয়াত করার সাথে সাথে, বাসা থেকে বের হওয়ার সাথে সাথে যদি হজ শুরু হয়। আজকে আপনারা ডায়মন্ড সেলিব্রেশন প্রোগ্রামে অলরেডি এই হলে আসছেন, তার মানে কি অলরেডি প্রমাণ হয়ে গেছে আপনারা ডায়মন্ড হয়ে গেছেন। মঞ্চে আসছেন সাইদুল ইসলাম খান রুবেল। আমাদের সময় কাজ করাটা একটু টাফ ছিল। আমরা 40 জন বা 50 জনকে দেখানোর পরে একজন হ্যাঁ বলেছে আর বাকি 49 জনই না বলেছে। শুধুই না না আরো অনেক কিছু বলেছে। আর এখন রেশিও হলো 10 জনকে দেখালে 8 জন হ্যাঁ বলে আর 2 জন না বলে। তো কাজেই আমাদের যেটা 6 বছর লাগছে সেটা আপনাদের এখন লাগবে 3 বছর, যেটা আজকের প্ল্যানে দেখানো হয়েছে। ইনশাল্লাহ 2011 মধ্যে এখানে যারা আছেন সকলেই ডায়মন্ড এক্সিকিউটিভ হবেন। যদি আপনি কাজ করেন, আর কাজ যদি না করেন, মানে আপনি কাজ করেন আর না করেন 2011 আসবেই। অর্থাৎ যদি না করেন তাহলে এটুকু বলবো যে 2011তে আপনি আফসোস করবেন যে কেন আমি কাজ করলাম না। একই রুমে ছিলাম, আজকে উনি কাজ করে ডায়মন্ড আর উনি গাড়িতে চড়তেছে, আমি গাড়ি নিতে পারলাম না। তো আমি নিজেকেও একজন সুখী ব্যক্তি হিসেবে দাবি করি, বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ সুখী ব্যক্তি হিসেবে দাবি করি এই ডেস্টিনি 2000 লিমিটেডের বদৌলতে। এবার আমাদের সেই কাঙ্ক্ষিত সেলিব্রেশন পর্ব। আমরা দুজন ব্র্যান্ড নিউ ডায়মন্ড এক্সিকিউটিভকে মহামূল্যবান গাড়ির চাবি, ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দিতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা অনুভূতি শুনবো। প্রথমেই আনোয়ার শাহ চৌধুরী টিপুর। আমি ট্রেডিশনাল সিস্টেমে 6 বছর যে বিজনেস করছি, এর মধ্যে 3টা বিজনেস করছি। আমার প্রথম বিজনেস ছিল 1996-এর স্টক মার্কেটের বিজনেস। আমি সেখানে দেখেছি জাল শেয়ার, ফরওয়ার্ড ট্রেড, অ্যাডভান্স ট্রেড, মার্কেট ম্যানিপুলেশন, যেগুলোর মাধ্যমে আমি দেখেছি অনেককে রাতারাতি ধনী হতে আর অনেককে রাতারাতি গরিব হতে। বন্ধুগণ,
সেই বিজনেস ত্যাগ করি। তারপর আমি শুরু করি পলিথিন বিজনেস, পলিথিন ফ্যাক্টরি করি। সেই ফ্যাক্টরিতে সে একই কায়দায় একইভাবে শুভঙ্করে পাখি দেওয়া হয়। সেটা কিরকম? যে দামে বা যে মূল্যে আপনি র মেটেরিয়াল বা কাঁচামাল কিনলেন, সে একই দামে ফিনিশ গুডস অথবা উৎপাদিত পণ্য অর্থাৎ পলিথিনের ব্যাগ আপনি সেল করবেন, আপনার প্রফিট হয়। প্রফিট কোত্থেকে হয়? ট্যাক্স ফাঁকি দিবেন, ব্যাট ফাঁকি দিবেন, গণনা কম দিবেন, শ্রমিকের উপযুক্ত মজুরি ফাঁকি দিবেন, এটা হলো আপনার প্রফিট। আমার কাছে যেন মনে হয়েছে এই তিনটা বিজনেস থেকে সম্পূর্ণ সাংঘর্ষিক আল্লাহর ঘোষণার সাথে। তখন আমি বিষম দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই যে আমি কি করব। আমি বিজনেস করতে এসেছি এই অবস্থা, এখন আমি কোথায় যাব? ঠিক সেই মুহূর্তে আমার দাদা মাওলানা আবুল বাসার সাহেব, মরহুম মাওলানা আবুল বাসার সাহেব খুব একজন কামের লোক ছিলেন, দিনদার ফরজগার সুফি টাইপের মানুষ। স্বপ্নের মাধ্যমে উনি আমাকে ইঙ্গিত দেন, আমাদের প্রথম যে অফিসটা ছিল চৌধুরী কমপ্লেক্স, 15 পুরানা পল্টন চৌধুরী কমপ্লেক্স, সেই বিল্ডিংয়ের ছাদে উনি দাঁড়ানো, আমাকে হাতছানি দিয়ে ডাকলেন, ডেকে বললেন, চিন্তার কোনো কারণ নাই, এখানে তোমার একটা ব্যবস্থা হবে। প্রথম অবস্থায় কিছু পাবা না, কিন্তু পরে এত কিছু পাবা যা জীবনে কল্পনা করো নাই। আমার সুযোগ্য বন্ধু আকলাসুর রহমান রাতুল তার এক সপ্তাহের মাঝে মাল্টি লেভেল মার্কেটিং এর দাওয়াত নিয়ে আমার কাছে আসে। আমি প্রথমে প্রোগ্রাম দেখার পর ডিনাই করি এবং 3 মাস সে উপযুক্ত ফলো আপে রাখে। তখন আমার ওয়াইফ বিরক্ত হয়ে বলে, চলো দেখি আমরা দুজনে একসাথে বিজনেসটা দেখি, আসলে প্রোগ্রামটা কি, প্ল্যানটা কি। তখন আমার ওয়াইফ সহ আমি একসাথে আমার প্ল্যানটা দেখলাম। দেখার পর আমার ওয়াইফ বলল, তুমি যে মানসিকতার মানুষ, তোমার জন্য এই বিজনেস স্পিড আছে শতভাগ, তুমি এটা শুরু করো, তুমি অনেক ভালো করো, আমার বিশ্বাস। আমার ওয়াইফের আগ্রহ দেখে আমি জয়েন করলাম। জয়েন করার পর প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মানসিক দুরবস্থা শুরু হয়ে যায় যদি তাকে সঠিকভাবে ব্যাপটিজম বা কানে আজান বা উলুলুধ্বনি অথবা আমরা যেটা বলি ওয়ার্কিং প্ল্যান এটা না দেওয়া হয়। তো আমারও সে একই অবস্থা। ইন দ্য মিন টাইম আমি ট্রেনিংয়ে বসলাম। ট্রেনিংয়ে বসে আজকের যে এমডি স্যার, তখন এমডি স্যার ছিলেন না, মোহাম্মদ রফিকুল আহমেদ স্যার, ওনার বেশ কয়েকটা ট্রেনিংয়ে বসলাম। বসার পর আমার কাছে মনে হলো আমি তো কোনো ট্রেনিংয়ে বসি নাই, আমি যেন বসছি কোনো এক জাদুঘরের সামনে। এই কি মানুষ, উনি এইসব কথাবার্তা কীভাবে বলে? জীবনে এতগুলো ক্লাস করলাম, ক্লাস 1 to মাস্টার্স, এই জাতীয় টিচার তো কখনো দেখিনি, ইনি কোত্থেকে আসলো? তারপর একবার আমার ভিতরে একটা ড্রিম সৃষ্টি হয়। সেটা এরকম, যেরকম নতুন একজন ডিস্ট্রিবিউটর একটা কাজে যোগদান করার পরে সে চিন্তা করে, ইস অমুকের সাথে কেন আমার জয়েন হলো না, তমুকের সাথে জয়েন করলে তো আমি অনেক করতে পারতাম, আমার আপলাইন তো ভালো না। তো আমার ভিতরে এই বিষয়টা কাজ করতেছিল যে আমি যদি স্যারের সাথে জয়েন করতে পারতাম। দেখুন আমার চাওয়াটা কিরকম ছিল। আল্লামা ইকবালের সে 2টা লাইন না বললে নহে, খুদি কো কর বুলন্দ না কে হা তাকদীর সে পেহলে খুদা বান্দা সে খুদ পুছে বাতা তেরি রেজা কে হায়। অর্থাৎ তুমি তোমার আত্মশক্তিকে এতটুকু বলিয়ান করো, স্বয়ং খোদা তোমার রিজিক লিখার আগে তোমার জিজ্ঞাসা করবে, বলো তুমি কি চাও। আমার ব্যাপারে যেন আমার হচ্ছে না সেই বিষয়টা হয়ে গেল। আমার সুযোগ্য আপলাইন মোসাদ্দেক আলী খান পরবর্তী পরিস্থিতির কারণে আমার একটা ব্যবস্থা হয়ে গেল। মোহাম্মদ রফিকুল আমিন স্যার একটা সেন্টার ওখানে বসে গেল। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আবার আমার আপলাইন মোসাদ্দেক আলী খানের প্রতি। বন্ধুগণ, আজকের এই স্টেজে এসেছি 2002 সনে একটা ঘটনা মনে পড়ছে। আমরা 2002 সনে আমরা যখন চৌধুরী কমপ্লেক্স ইয়েতে বসতাম 38 কাকটালে, তখন এত লোকের সমাগম, সেখানে আর বসার জায়গা হচ্ছিল না। তখন ম্যানেজমেন্ট নির্দেশ দেয় যে আপনারা বাইরে অফিস নেন, আপনারা এখানে বসবেন না, এত লোক এখানে বসতে পারবে না।
দেন স্যারের পরামর্শে বিভিন্ন জন বিভিন্ন দিকে অফিস খোঁজাখুঁজি শুরু করলেন, আমাদের আপলাইন হওয়া শুরু করলেন। এক পর্যায়ে ওনার নেপসন হোটেলে অফিস পেলেন। সঙ্গত কারণে আমার বাদ সাধলো, আমি সেখানে যাব না। তারপর এক পর্যায়ে স্যার আসলেন, আজকের এমডি স্যার আমার মাথায় হাত বুলিয়ে বললেন, দেখেন অন্যদের চেয়ে আমি আপনাকে ভিন্নভাবে চিনি। আমার এই পর্যন্ত যতগুলো ট্রেনিং হয়েছে আপনি সবগুলো ট্রেনিংয়ে বসছেন, আমার বিশ্বাস আপনি অনেকের চেয়ে অনেক ভালো করবেন, মেনে নেন, কাজ শুরু করে দেন। আজকে আমি ঠিকই স্টেজে আসতে পেরেছি এই বিজয়ের মঞ্চে। ধন্যবাদ স্যারকে, শুক্রিয়া আদায় করছি আল্লাহ। চমৎকার একটা অনুভূতি শুনলাম। আমার মনে হয় আরো একবার একটা জোরে তালি দেওয়া উচিত। ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের জন্য এরকম একটা চমৎকার দিন অপেক্ষা করে আছে। এবারে আরো একজন ব্র্যান্ড নিউ ডায়মন্ড এক্সিকিউটিভ, কেমন লাগে তার ফিলিংস, মঞ্চে আসছেন অনুভূতি ব্যক্ত করতে মোহাম্মদ সালাউদ্দিন দীপু, ব্র্যান্ড নিউ ডায়মন্ড এক্সিকিউটিভ মোহাম্মদ সালাউদ্দিন দীপু। নেটওয়ার্ক মার্কেটিং আমার বহু প্রত্যাশিত আজকে আমার অ্যাচিভমেন্ট অন্যরকম একটা। যদি আপনি ফিলিংসের কথা বলেন, তা আমি অনেকদিন আগে একটা ফিলিংস বলেছিলাম, ওইটাই বলি আজকে। যখন আমার 100 সাইকেল হয়েছিল তখন আমি যে ফিলিংসটা বলেছিলাম এটা আজকেও বলবো এরকম। আপনি কল্পনা করেন এই অডিটোরিয়াম যদি একটা রসগোল্লা হয় কিরকম হবে? রসে ভাসছে টস করে, রসের মধ্যে ভাসতেছে এই অডিটোরিয়ামটা, সুন্দর এত বড় একটা রসগোল্লা। এর মাঝে একটা পিঁপড়াকে ছেড়ে দিলে সে কিরকম আনন্দিত হবে? আমি সালাউদ্দিন দীপু আজকে এরকম আনন্দিত। আমি জানি রসগোল্লার ভিতরে আপনারা আছেন, আপনারাও কিন্তু কম আনন্দিত না, আরো বেশি আনন্দিত আপনারা। নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে যখন আমি প্রথম জয়েন করেছি আমার ইয়াটা কিন্তু এত আনন্দ ছিল না। আমার সেকেন্ড সাইকেল যখন ফার্স্ট সাইকেল যখন সেকেন্ড সাইকেল চলে এরকম একটা অবস্থায় 2002 সনে আমার তখন আমি ফুটবল খেলা দেখতাম। আর 2002 সনে ব্রাজিল, আপনার আমি ব্রাজিলের সমর্থক ছিলাম। তো ব্রাজিল তখন আপনার ইয়াতে আসছে, ফাইনালে আসছে। যেদিন ফাইনাল খেলা হঠাৎ করে আমাদের বিকালবেলা আমাদের অফিস 38 কাকরাইল হঠাৎ করে বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই মানুষ এই গ্রুপের মধ্যে টিভি এনে এই ফাইনাল খেলা দেখেছে, গ্যাস টেস্ট বাদ, সেমিনার বাদ। এমন একটা অবস্থায় আমার এক ডিস্ট্রিবিউটর ফোন করছে, দিও ভাই আমি এক গেস্টকে নিয়ে আসবো। সম্ভবত সে আর্জেন্টিনার সমর্থক, খেলা তার ভাল লাগে না। তো সে নিয়ে আসতেছে এক গেস্টকে। আনার পরে দেখে অফিসের মধ্যে কেউ নাই, শুধু আমি বসে আছি। তা আমি তার গেস্টকে সুন্দর ক্লোজিং দিয়েছি, সুন্দর সার্ভিসটা দিয়েছি। সে বাসায় গিয়ে আমার ইমিডিয়েট হ্যান্ড যে রেজা ভাইয়ের কাছে কি মন্তব্য করছে, গিয়ে বলছে অফিসে গেছিলাম, গিয়ে দেখি দিউ ভাই এতিমের মতো বসে আছে, অফিসে আর কেউ নাই, দিউ ভাই এই এতিম। আজকে এতিমটা কিন্তু এই মঞ্চে দাঁড়িয়েছে, 3000 লোক, 6000 চোখ আমার দিকে তাকিয়ে আছে। তা আমি বিশ্বাস করি আজকে যারা আপনাদের চারপাশে কেউ নাই, কিন্তু আপনাদের এক সময় আপনাদের পাশে হাজার হাজার লোক থাকবে। থাকবে তো? আমাদের ভিতর থেকে বের হয়ে আসতে হবে। যেমন আমাদের যখন আমি সেকেন্ড সাইকেল করতাম, একটা কবিতার লাইন আমাকে উদ্বুদ্ধ করেছিল। আমাদের রফিক ভাই সুন্দর একটা কবিতা বলতো এরকম, যে পাষাণ হইয়া ঘুমাইয়া আছো হাই রে আত্মভুলা, তোমরা জাগিলে জাগি ভুবন উঠিবে প্রবল দুলা। তা আমরা কি জেগে উঠবো? কে আমাদেরকে জাগাবে? আমার ডিস্ট্রিবিউটরকে আমি প্রশ্ন করেছিলাম, আচ্ছা আপনাকে যদি ঘুম থেকে কেউ জাগায় আপনি কি করেন? একজনে বলছে, ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম আমি, উনি বলছে দিও ভাই যেই জায়গাকে আমাকে আমি বকাবকি করি। দ্বিতীয় একজনকে আমি প্রশ্ন করছি, আচ্ছা আপনাকে যদি ঘুম থেকে কেউ ধাক্কা দেয় আপনি কি করেন? ঘুমের মধ্যে চোখ না খুললে আমি ঘুষি মারি। তা আপনাদেরকে যদি কেউ জাগাতে চায় আপনারা কি করবেন? তো কে আপনাদেরকে জাগিয়ে তুলবে? আপনাদের স্বপ্ন, বড় স্বপ্ন। আমেরিকাতে একটা মেয়ে, তার স্বপ্ন ছিল সে অলিম্পিক সাঁতারে অংশগ্রহণ করবে। তার বয়স 7, সে কিন্ডারগার্টেন স্কুলে যায় সকাল 7টার সময়। এর আগে সে 3 ঘন্টা প্র্যাকটিস করে। তাকে প্রশ্ন করা হয়েছে তোমাকে কে ঘুম থেকে জাগায়? সে বলছে আমার স্বপ্ন। আমি জানি এখানে যারা আছেন আগামীতে যারা বড় হবেন, আগামীতে যারা আমাদের ফরহাদ ভাইয়ের মতো হবেন, রুয়েল ভাইয়ের মতো হবেন, জুবাইর ভাইয়ের মতো হবেন, সিরাজুল ভাইয়ের মতো হবেন এবং আমাদেরকে ছাড়িয়ে যাবেন, তারা কিন্তু বসে আছে এখানে। আমরা কি ছাড়িয়ে যাব? আমরা কি ভিতর দিয়ে বের হয়ে আসবো? তো কে আমাদেরকে জাগাবে? আমাদের স্বপ্ন। তা আমার যখন ইনকাম হয় দিনের পর দিন, আমি একদিন বাসায় গেছি, যাওয়ার পর আমি খুব চিন্তা করছি একটা ব্যাপার নিয়ে। তখন আমার মা জিজ্ঞেস করছে, দীপু
কি তুই চিন্তা করছিস কি নিয়ে? আমি বলছি আজকের যে ট্রেনার, আজকের যে প্রেজেন্টার আমাদের আজাদ ভাই, উনি ট্রেনিং করেছিল তখন যে 10 বছর এমএলএম করলে, উনি একটা ক্যালকুলেশন দেখিয়েছিল 10 বছর এমএলএম করলে আপনার 2 কোটি টাকা ইনকাম হবে। তা আমি বাসায় যাওয়ার পরে, বাসায় যাওয়ার পরে আমার মা কি বলছে, আম্মা আজকের যে ট্রেনার উনি বলছে এরকম 10 বছর যদি এমএলএম করতে পারি ভালো মনোযোগ সহকারে, তা আমার 2 কোটি টাকা ইনকাম হবে। তা আমার বলছে ভালো কথা, দারুণ সংবাদ। তা আমি বলছি আমার এই টাকা ইনকাম হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই, আমার চিন্তা না। আমার চিন্তা হচ্ছে এই টাকা দিয়ে কি করবো, এটা নিয়ে হচ্ছে চিন্তা আছে আমার, এই জন্য চিন্তা করেছি। তা আমার মা বলছে যে ঠিক আছে একটা কাজ কর, তুই তোর ওয়াইফকে 50 লাখ দিবি, তোর মেয়েকে 50 লাখ, তোর জন্য 50 লাখ এবং আম্মুর জন্য 50 লাখ বন্টন করে দিছে। আমি ঠিক আছে, টেনশন দূর হয়েছে। তা আপাতত আপনার কাছে কত আছে? তা আমার বলছে আপাতত এত টাকা আছে। আমি এখন কিছু দেন আমাকে বর্তমানে। তা আমি জানি এখানে যারা আছেন আপনাদের হয়তো বা অনেকের টাকা নাই, কিন্তু আমি বলবো আপনাদের কিন্তু স্বপ্ন আছে, আছে তো নাকি? তা আমাদের ভিতর থেকে বেরিয়ে আসতে যদি আমাদের স্বপ্ন থাকে, আমাদের, আমি বলবো আমাদের স্বপ্নটাই কিন্তু আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখন বক্তব্য নিয়ে আসবেন আইটি কনসালটেন্ট ডেস্টিনি 2000 লিমিটেড সালেহ জিল্লুর রহমান। প্রোগ্রামের ইভেন্ট লিস্টিং, কবে কোথায় কোন অনুষ্ঠান হচ্ছে, ডেস্টিনির কোন ট্রেনিং হচ্ছে, কোন সেমিনার হচ্ছে, সেটা আপনি জেনে যাচ্ছেন মুহূর্তের মধ্যে। এখন আসবেন, প্রশ্ন হবে যে কি লাগবে। কয়েকটা জায়গায় আলাপ করছিলাম, সেখান থেকে বেরিয়ে আসছিল যে মোবাইলে ইন্টারনেট আমি তো ব্যবহার করি না, অনেক টাকা খরচ হয়। কত খরচ হয় আপনার ধারণা আছে? কত খরচ হয়? আপনারা যদি এই কাগজের নিচে একদম ছোট্ট করে লেখা একটা লাইন পড়ে দেখেন, সেটা হচ্ছে প্রতি কিলোবাইট ডাটায় খরচ হয় 2 পয়সা। 2 পয়সা। আর 1 কিলোবাইট ডাটা মানে হচ্ছে 1024টা অক্ষর। তাহলে আপনি চিন্তা করেন খরচ কত। আমি মানে ইন্টারনেট সেভি মানুষ হিসেবে সারা দিন ইমেল চেক করি মোবাইলে, এবং মাসের শেষে 200 টাকা বিল তুলতে অনেক কষ্ট হয়, 200 টাকা উঠে না। আর যদি আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় তথ্য দেখেন, তাহলে ডেইলি 2 টাকার বেশি আপনি খরচ করতে পারবেন না। এইটা আমি বলে দিলাম। এখন একটা মাত্র জিনিস, সেটা হচ্ছে ইন্টারনেট সার্ভিসটা মোবাইলে অ্যাক্টিভ করতে হবে, এবং সেটার জন্য আমাদের হেল্পলাইনের লোকজন আপনাদেরকে সাহায্য করবে। আপনারা এটা করবেন, এবং যে নিচে যে ডান দিকে ছোট যে ICET 4238 এটা হচ্ছে ডেস্টিনি শর্টকোড। আপনাদের যাবতীয় ইনফরমেশন আপনারা এটাতে পাবেন, এখান থেকে যাবে। এবং তার জন্য প্রয়োজনীয় যে প্রযুক্তিগত ব্যবস্থা, সেগুলো সব স্কাউট ভবনে বসানো হয়েছে। 24/7 আপনাদের জন্য এই সার্ভিসের দরজা উন্মুক্ত থাকবে। তো আজকে যে ভার্সনটি রিলিজ করা হচ্ছে, এটি হচ্ছে ট্রায়াল ভার্সন। এটিতে ইংরেজিতে তথ্যগুলো থাকছে, কিন্তু আগামী 20 মে আপনাদের এই আরেকটি পরবর্তী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা প্রথমবারের মতো বাংলায় মোবাইলে ওয়েবসাইট দেখার সুযোগ নিয়ে আসবো ডেস্টিনির পরিবারের জন্য। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, দৈনিক ডেস্টিনি পত্রিকার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব রফিকুল ইসলাম সরকার। ডেস্টিনি আমাদেরকে আত্মার আত্মীয় হওয়ার একটা সুযোগ করে দিয়েছে, এটা আমি বলছিলাম। টিপু দীপু আত্মার আত্মীয়, এবং আমরা কিন্তু সবাই আত্মার আত্মীয়। বাংলাদেশের 15 কোটি মানুষ একটা পরিবার। এইভাবে যদি চিন্তা করি যে এই পরিবারের একটা মানুষ অশিক্ষিত থাকবে না, এই পরিবারের একটা মানুষ স্বাস্থ্যহীন থাকবে না, এই পরিবারের একটা মানুষ বেকার থাকবে না, এবং সেই কাজটি কিন্তু মূলত ডেস্টিনি করছে। বন্ধুগণ, আত্মার আত্মীয়, আমি যখন বললাম একটু আগে, আমি রবীন্দ্রনাথের একটা কথা উনি কিন্তু চমৎকার বলেছেন কি, দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ নেব খুঁজিয়া, ঘরে ঘরে মোর পরমাত্মীয়, তারে আমি নেব জুজিয়া। পরবাসী আমি যে দুয়ারে চাই, তারই মাঝে মোর আছে যেন ঠাঁই, কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই, সন্ধান লব জুজিয়া, ঘরে ঘরে মোর পরমাত্মীয়, তাকে আমি নেব খুঁজিয়া। বন্ধুগণ, গোটা বাংলাদেশের সমস্ত মানুষ, 15 কোটি মানুষ আমাদের আত্মীয়, কেউ কিন্তু শত্রু নয়। গোটা সমাজের সমস্ত ভালো মানুষগুলোকে সংগঠিত করার, একটা উন্নত ভবিষ্যৎ তাদের জন্য সৃষ্টি করার অনন্য সাধারণ সুযোগ সৃষ্টি করেছে এই ডেস্টিনি। চিফ এক্সিকিউটিভ অ্যাডভাইজার মার্কেটিং অ্যান্ড ট্রেনিং মোহাম্মদ গুফরানুল হক। আমরা যে সেলিব্রিটি হব এবং সেলিব্রেশন নেব, এর জন্য আমাদের সকলের একটু প্রস্তুতি দরকার। আজকে দেখবেন
এই দুইজন নতুন সেলিব্রিটি, আগে তো 22-23 জনের বক্তব্য শুনেছেন, আজকেও এই দুইজনের কথা শুনবেন, তখন বুঝবেন যে তাদের প্রস্তুতিটা কি ছিল এবং তারা কতটুকু নিজেদেরকে তৈরি করে তারা ডায়মন্ড হয়েছে। আমিন ভাই বলেছে সবাই কিন্তু আপনারা ডায়মন্ড হয়ে গেছেন। আসলে আমিও মনে করি যে কোনো জিনিস অর্জনের প্রথম শর্তটাই হলো ইচ্ছা পোষণ করা। প্রথম কাজটা হলো ইচ্ছা পোষণ করা। এই যে ইচ্ছা পোষণটা করতে পারে তারই কিন্তু ওই জিনিসটা অর্জন সহজ হয়ে যায়। তো এটা আপনারা প্রমাণ দিয়েছেন, ইচ্ছার কোনো যে কমতি নেই। অনেক দূর দূরান্ত থেকে সেই সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে আপনারা ঢুকেছেন, বসে আছেন, ট্রেনিং করেছেন, ড্রিমগুলি দেখেছেন এবং এই ড্রিমগুলি দেখার সময় আপনারা নিজেরাও একাত্মতা ঘোষণা করেছেন এবং অনেকেই অলরেডি নিজের লক্ষ্য আপনারা স্থির করে ফেলেছেন। অতএব ইচ্ছার কোনো কমতি নেই, ঘাটতি নেই, এটা ক্লিয়ার। এখন ধারাবাহিকভাবে যে আপনি হয়তো আজকে সিলভার এক্সিকিউটিভ কিংবা ফার্স্ট সাইকেল কিংবা নতুন জয়েন করেছেন, ধারাবাহিকভাবে আপনাকে পিএইচডি হতে হলে 40টি সাইকেল কমপ্লিট করতে হবে। এই 40টি সাইকেল কমপ্লিট করতে হলে আপনাকে ট্রেনিংগুলি করতে হবে। ডিএসটিসিতে যেই 13টা মডিউলের ট্রেনিং আছে সে ধারাবাহিকভাবে সেই ট্রেনিংগুলি আপনাকে বুঝতে হবে এবং বিজনেসটা কি সেটাকেও আপনাকে রপ্ত করতে হবে। আমিন ভাই বলেছে আজকে ট্রেনিংয়ে এই বিজনেসটা করাটা অর্থাৎ MLM বিজনেস করাটা খুব সহজ, এত সহজ আর কিচ্ছু নাই, শুধু এটা একটু বোঝাটা একটু কঠিন। এই জন্য উনি বলেছে যদি 12 মাস কাজ করেন, 11 মাস ট্রেনিং করবেন আর 1 মাস কাজ করবেন, 12 মাসের রেজাল্ট হিসেবে আপনি টোটাল আউটপুটটা নিয়ে নেবেন। বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এর জনক, ব্যবস্থাপনা পরিচালক, ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব মোহাম্মদ রফিকুল আমিন। ডায়মন্ডটা হচ্ছে এমন একটা পদবি যেখানে একজন লোক, আমি মনে করি পার্সোনালি এবং ফাইন্যান্সিয়ালি ফ্রি। হ্যাঁ, তার অর্থ এই নয় যে সে কাজ বন্ধ করে দিয়েছে। আসলে সে এখন যে কাজগুলো করবে এটা হবে ভলান্টিয়ার সার্ভিস, কারণ কাজ ছাড়া মানুষ কোনোদিন বাঁচতে পারে না। এবং তাদের সেই ভলান্টিয়ার সার্ভিসের মাধ্যমেই আপনারা যারা এখনো সেই আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি তাদেরকে ওনারা সহযোগিতা করবেন। আমি বলি যখনই কেউ ডায়মন্ড হয়ে যাবে তিনি আর কোনো গ্রুপের কোনো আপলাইন নন, তিনি আর কোনো দলের নির্দিষ্ট কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন কোম্পানিরই একজন এবং এই সিস্টেমের একজন আপলাইন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন এই হল শুদ্ধ লোক থাকবে সবাই ডায়মন্ড। এখানে ডায়মন্ড ছাড়া আর কাউকে টিকিট দেওয়ার ব্যবস্থা যেন না থাকে, ইনভাইটেশন দেওয়ার ব্যবস্থা যেন না থাকে, এবং সেটা হতে বাধ্য। সেটার জন্য কি করতে হবে? আমরা যেই পরিকল্পনাগুলো করি, আমরা যে দিক নির্দেশনাগুলো তৈরি করি, এগুলো যদি আপনারা আন্তরিকতার সাথে অনুসরণ করেন তাহলে কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে, একজন ব্যক্তি বা 10-12 জন কর্মকর্তা বা একটা কোম্পানি সবকিছু করতে পারে না যদি তার সামগ্রিকভাবে সবাই এটার সাথে সম্পৃক্ত যত আছে সবাই যদি ওই একই লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ না করি। আমরা একটা জিনিস গর্ব করে বলি যে ডেস্টিনি ডিস্ট্রিবিউটররা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং সুশৃঙ্খলভাবে যে কোনো অনুষ্ঠান পালন করে। আমার মনে হয় না আমরা এখন পর্যন্ত তেমন কোনো বাইরের থেকে নিরাপত্তা বাহিনী বা নিরাপত্তামূলক কোনো গার্ড আমরা এখানে ব্যবহার করি শৃঙ্খলা তৈরি করার জন্য। আমরা নিজেরাই শৃঙ্খলাবদ্ধ। আরেকটা জিনিস আমি বলি যে ডেস্টিনি যারা ডিস্ট্রিবিউটর তারা স্বপ্ন দেখতে ভালোবাসে। আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখাই, কারণ আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব, সেটার এক্সাম্পল দৃষ্টান্ত আমরা কিন্তু একের পর এক দেখিয়ে যাচ্ছি। এখন আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন স্পন্সর ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড আলহাজ মোহাম্মদ হোসেন। আমরা যেই দানবে আমাদেরকে ঘিরে রেখেছে সেই দানব থেকে রেহাই পেতে চাচ্ছি, দারিদ্রতা নামে যে দানবটি, সেটার জন্য কাজ করতে হবে আমাদের লক্ষ্য 2012 সালের মধ্যে বেকার মুক্ত দেশ। যদি কাজ না করি সম্ভব হবে না, কাজ করতে হবে। বক্তৃতা দিয়ে দেশ চেঞ্জ করা যাবে না, আমরা কাজে প্রমাণ করব আমরা কি পারি। তার প্রমাণ আজকের দুজন সেলিব্রিটি ডায়মন্ড। তো আপনারা যারা উপস্থিত হয়েছে, আপনি কি ডায়মন্ড হতে চান না? অবশ্যই চান, ডায়মন্ড হন। আমরা গাড়ির চাবি নিয়ে বসে আছি দেওয়ার জন্য, জাস্ট আপনারা কোয়ালিফাই করে চাবিটা নিয়ে যান, গাড়িটা নিয়ে যান। কারণ আমাদের
ডেস্টিনি ম্যানেজমেন্টের স্বপ্ন 2012 সালে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে গাড়ির বহরগুলো যাবে ডেস্টিনি, ওই দিন থাকবে সারা বাংলাদেশে মুখরিত হয়ে থাকবে না ডেস্টিনি পরিবার এবার শুরু করেছে। ওই দিন থেকে হবে শুরু, এই পর্যন্ত শুরু না, শুধু আমরা কাজ করে যাচ্ছি। এমন একজন বিশেষ অতিথিকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো, যিনি একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাই নন, তিনি মূলত একজন কবি। 70 দশক থেকে কবিতা লিখে চলেছেন। প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা 6টি। তার হৃদয় নিংড়ানো কিছু সৃষ্টি, কিছু বক্তব্য আমরা সকলেই শুনব। তিনি আর কেউ নন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান শফিক আলম মেহেদী। আপনারা জাতি গঠনে যে উদ্যোগ নিয়েছেন, আপনারা উন্নত একটি সমাজে বাস করে একটা বিলাস বৈভবপূর্ণ জীবনের হাতছানি উপেক্ষা করে আপনারা আজকে গ্রাম বাংলার সাধারণ মানুষের মুখে শুধু হাসি ফোটানোর জন্য জীবন ব্রত রেখে আত্মনিবেদন করে যাচ্ছেন। আপনারা এই জাতির ইতিহাসে একদিন মূল্যায়িত হবেন। আমরা আজকে যারা সমাজে সুবিধাভোগী শ্রেণী, যারা আমরা তথাকথিত সুশীল সমাজের অংশ, আমরা যদি আমাদের আজকে আপনাদের জন্য নিবেদন করে যাই, তাহলে কালকের প্রজন্ম, কালকের বাংলাদেশ ভালো থাকবে। আমরা সেই ভালোটি চাই। আমাদের আজকে আমরা বিসর্জন দিচ্ছি এই জাতির জন্যে। আমি বিশ্বাস করি ডেস্টিনির প্রবক্তা যারা, তারা বাংলাদেশের মানুষকেও যে একটি উন্নত, একটি সভ্য, একটি কল্যাণমূলক রাষ্ট্র থেকে এসে যে স্বপ্ন নিয়ে এই আন্দোলন শুরু করেছেন, আপনারা সবার কাছে একদিন এই বদ্ধমূল ধারণা দেবেন যে আপনারা প্রতারক নন। বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক মুস্তফা আহমেদ মুর্শেদ। মঞ্চে আসবেন মুস্তফা আহমেদ মুর্শেদ, কবি ও কথা সাহিত্যিক, প্রেস অ্যান্ড পলিটিক্যাল অ্যাডভাইজার, ফেডারেল রিপাবলিক অফ জার্মানি, বাংলাদেশ দূতাবাস। স্বপ্ন নিয়ে খেলবার উপস্থিত সব বন্ধুরা, আপনাদের প্রাণের উচ্ছ্বাস, হাততালি আর আনন্দ মুখরতা আমাকে বারবার একটা কথা ভাবাচ্ছিল যে আমি তো শব্দ নিয়ে খেলি, কবিতা গল্পে শব্দ নিয়ে খেলার মানুষ আসলে স্বপ্ন নিয়ে খেলে। কিন্তু আপনাদের উচ্ছ্বাস আমাকে মনে করিয়ে দিচ্ছিল, আমার মনে হচ্ছিল আপনাদের এই আনন্দ, সাহস আর স্বপ্ন দেখবার যে প্রক্রিয়া আমার গল্প কবিতার থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। ডেস্টিনির যে সামগ্রিক কর্মকাণ্ড এ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। ডেস্টিনি সম্পর্কে আমার কিংবা ডেস্টিনির সঙ্গে আমার যোগসূত্র হচ্ছে সেই পত্রিকাটা, যে পত্রিকায় কখনো আমার লেখা অথবা সাক্ষাৎকার, এতটুকুন জানালা। আজকে এসে এই অডিটোরিয়ামে আপনারা যারা হাজির হয়েছেন, তারা বাংলাদেশের প্রতিনিধিত্বমূলক সেই সব মানুষ যারা নিজেদের শক্তিশালী করতে চায়, নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে চায়। সুতরাং এটা একটি জনসমুদ্র, অন্ততপক্ষে আমার কাছে শক্তির নিরিখে সেইখানে দাঁড়িয়ে এই মঞ্চে আমি অবশ্যই অসম্ভব আনন্দিত বোধ করছি। আমি একটাই কথা বলবো, যে দেশে আমরা অসম্ভব স্বার্থপরের মতন শুধু নিজেদের বিষয়গুলো ভাবতে পছন্দ করি, স্বপ্ন দেখেই অনেকটা স্বার্থপরের মতন ব্যবসাও হচ্ছে কিছুটা স্বার্থপরতা কেন্দ্রিক। কিন্তু ডেস্টিনির এই ব্যবসায়িক যে প্রক্রিয়াটা, এটা স্বার্থপরতার বাইরে অনেকগুলো মানুষ, শত হাজার লক্ষ এবং ভবিষ্যতে কোটি মানুষকে একই বন্ধনে আবদ্ধ করবার জন্যে তাদের যে সাহসী পদচারণা, পথ চলা, আমি অভিবাদন জানাই। জাতীয় অধ্যাপক ডক্টর এম আর খান। মঞ্চে আসবেন ডক্টর এম আর খান প্রধান অতিথির বক্তব্য নিয়ে। প্রথমে মনে পড়ে এই দেশের ইতিহাস, 1952 সাল ভাষা আন্দোলন। বাঙালি যেখানে তার নিজের ভাষা, তার আত্ম অধিকার পেয়েছে, সেই সময়
1971 সাল, যে সময় আমরা স্বাধিকার পেয়েছি, আমাদের স্বাধীনতা পেয়েছি। আর মনে পড়ছে 2012 সাল, যখন আমরা লোকের কাছে হাত পাতবো না, আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়াবো। সেই দিন আমরা সবাই এক, সবাই সমান। এবং সবশেষে কয়েকটা কথা বলি, শেষ করব। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। প্রীতিপ্রেমের পুণ্য বাদনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। এবং এই কুড়ে ঘরেই আজকে আপনারা যারা আছেন সবাই এখন নিজের প্রতিষ্ঠান এক একজন নিজের পায়ে দাঁড়িয়েছেন, আর লোককে উৎসাহিত উদ্বেলিত করেছেন। আপনাদেরকে জানাই সালাম। ডেস্টিনি পরিবারের সম্মানিত অভিভাবক, ডেস্টিনি গ্রুপের সম্মানিত প্রেসিডেন্ট, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক। আজকে এই অনুষ্ঠান দুইজন সফল ব্যক্তিত্বকে নিয়ে, টিপু এবং দীপু। আপনারা সকলে এই দুই সফল ব্যক্তিত্বের কথা শুনেছেন। এই দুই সফল ব্যক্তিত্বকে ধরে ডেস্টিনি পরিবারে 40টি নক্ষত্র সৃষ্টি হলো। এখন ডায়মন্ড শুধু জুতি দেয় না, ডায়মন্ড নিজস্ব জুতিটাও ছড়ায়। তো কাজে এই 40 নক্ষত্র যে পরিবারে জন্ম হয়েছে, আমি মনে করি সেই পরিবার অত্যন্ত ভাগ্যবান। এই 40 নক্ষত্র অতি শীঘ্রই আজকের এই সমাবেশে যতগুলি মানব সম্পদ বসে আছে সকলকে নক্ষত্র রূপে পরিবর্তন করবে। আপনারা কি তাদের মতো একজন হতে চান? তাহলে সেই নক্ষত্রগুলি যারা সফল হয়েছে, যারা আপনাদের অগ্রজ, তাদেরকে অনুসরণ করুন, আপনারা অবশ্যই সফল হবেন। এবং একদিন এই ধরনের এর থেকে হয়তো আরো বড় ডায়াসে, এর থেকে হয়তো আরো বড় পরিবেশে, বড় আঙ্গিকে আপনাদেরকে বরণ করা হবে।